আসসালামু আলাইকুম। বিসিএস লিখিত পরীক্ষার সাধারণ বিজ্ঞান অংশের আজকে ইলেকট্রিক্যাল টেকনোলজির 3 নাম্বার টপিকটা আমরা দেখব। এখানে মূলত সার্কিট ব্রেকার, ভোল্টেজ স্টেবিলাইজার, তারপর হচ্ছে জেনার ডায়োড গুলো নিয়ে আলোচনা করব। টপিক 3 থেকে আসা প্রিভিয়াস প্রশ্নগুলো, যেমন 40 তে আসছিল ইলেকট্রিক্যাল সার্কিটের মূল অংশ কি কি। তো একটা প্রশ্ন দেখা যাচ্ছে মূল উপাদানের ক্ষেত্রে 5টা মেনশন করা হচ্ছে, এইখানে 4টা চাওয়া হচ্ছে। তো যেখানে প্রশ্ন যেভাবে চাইবে ওভাবে আমরা লিখবো। এরপর 43 তে আসছিল কমপক্ষে 5টি ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের নাম লিখুন এবং এদের কাজ সংক্ষেপে বর্ণনা করুন। 44 এ আসছে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক নেটওয়ার্ককে সাধারণত পরিমাপ করা হয় এমন 5টি প্যারামিটারের নাম এবং সেগুলো একক উল্লেখ করুন। 38তম বিসিএস কোয়েশ্চেন ছিল ওপেন সার্কিট কি, শর্ট সার্কিট কি, খোলা বর্তনী বা শর্ট সার্কিটের ছবি সহ সংজ্ঞা দিন। 40 তে আসছে, অর্থাৎ রিপিট হচ্ছে একই প্রশ্ন, ওপেন সার্কিট এবং শর্ট সার্কিটের ব্যাখ্যা করুন। 36 আসছে সার্কিট ব্রেকার স্বয়ংক্রিয়ভাবে অফ হয় কেন। 41 এর প্রশ্ন হচ্ছে সার্কিট ব্রেকার কিভাবে কাজ করে সংক্ষেপে ব্যাখ্যা করুন। 45 এ আসছে বিভিন্ন সার্কিট ব্রেকারের কার্যাবলী ব্যাখ্যা করুন। তাহলে এটা 47 অথবা 50 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, রিপিট হচ্ছে বারবার। এরপর 38 এর প্রশ্ন হচ্ছে একটি ফিউজের কার্যনীতি ব্যাখ্যা করুন বা বর্ণনা করুন। 40th কোয়েশ্চেন হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজার বলতে কি বোঝেন, এটির মূল অংশ ব্লক ডায়াগ্রাম সাহায্যে দেখান। 43 তে আসছে ভোল্টেজ স্টেবিলাইজার মূল কাজ কি, কিভাবে কাজ করে ব্যাখ্যা করুন, অর্থাৎ একই কোশ্চেন। 44 এও আসছে ভোল্টেজ স্টেবিলাইজার কিভাবে কাজ করে। 33 তে আসছিল ভোল্টেজ স্টেবিলাইজার কি, অর্থাৎ খুব রিপিটেডলি আসা একটা প্রশ্ন। আমরা যদি সিকোয়েন্সটা দেখি, 33 তে আসছে, 40 তে আসছে, 43 তে আসছে, 44 এ আসছে, তাহলে 47 অথবা 50 তে যে আসবে এটা আমরা ধরে নিতেই পারি এটাকে। 37 বিসিএস এ আসছে ভোল্টেজ স্টেবিলাইজারে জেনার ডায়োডের ভূমিকা, অর্থাৎ জেনার ডায়োড কিভাবে ভোল্টেজ স্টেবিলাইজ করে সেই জিনিসটা জানতে চাওয়া হচ্ছে। 33 তে ছিল বিভিন্ন প্রকার ভোল্টেজ স্টেবিলাইজারের সুবিধা ও অসুবিধা উল্লেখ করুন। 33 এর প্রশ্ন হচ্ছে আইপিএস কি। 33 তে ছিল ইউপিএস কি। আর গিভ দ্য ডিফারেন্স বিটুইন আইপিএস এন্ড ইউপিএস। আইপিএস এবং ইউপিএস এর মধ্যে পার্থক্যটা 27তমতে আসছে, 38 আসছে, 43 আসছে, 44 আসছে। তার মানে এটা 47 এবং 50-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে এটা আইপিএস এবং ইউপিএস এর মধ্যে পার্থক্য। তো এটা একটু আমরা ভালো করে পড়ার চেষ্টা করব। এরপর আচ্ছা, এই হচ্ছে বিষয়। তো আমরা প্রশ্ন উত্তরে যাই। বৈদ্যুতিক সার্কিট কাকে বলে? বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ পথকে বৈদ্যুতিক সার্কিট বলে। অর্থাৎ বিদ্যুৎ কোনো উৎস থেকে বের হয়ে পরিবাহী, নিয়ন্ত্রণ ব্যবস্থা, সুরক্ষা ব্যবস্থা, লোড প্রভৃতি জিনিস, এই যে বিদ্যুৎ এখান থেকে উৎস থেকে বের হয়ে ফিউজ, সুইচ, বিভিন্ন লোড, পরিবাহী ইত্যাদির মধ্য দিয়ে গিয়ে আবার উৎসতে ফিরে আসতে যে প্রবাহিত হয়ে পুনরায় উৎসে ফিরে আসার পথটাকে, এই যে পুরো পথটাকে বলা হচ্ছে বৈদ্যুতিক সার্কিট। মানে এটা পুরোটা একটা হচ্ছে বৈদ্যুতিক সার্কিট, উৎসের শুরু থেকে উৎসের শেষ পর্যন্ত পুরো অংশটা। তো আদর্শ বৈদ্যুতিক সার্কিটের মূল উপাদান কি কি? এই প্রশ্নে মূল উপাদান হিসেবে 5টা অপশন বলা হলো। একটা হচ্ছে বৈদ্যুতিক সোর্স বা উৎস, যেমন ব্যাটারি অথবা জেনারেটর। আর 2 নম্বর হচ্ছে পরিবাহী, অর্থাৎ এই তারটাকে বলা হচ্ছে পরিবাহী তার। তো বিভিন্ন প্রকার তার এবং কেবলকে পরিবাহী বলা হয়। লোড হচ্ছে বাতি, পাখা, হিটার, ইস্ত্রি, ফ্রিজ, রেডিও, টেলিভিশন, এগুলো সবগুলো এক একটা লোড, অর্থাৎ আমরা দৈনন্দিন কাজে যেসব ডিভাইসগুলো ইউজ করি, তো এগুলোই হচ্ছে আমাদের লোড। নিয়ন্ত্রণ যন্ত্র হচ্ছে সুইচ দিয়ে আমরা কন্ট্রোল করি সার্কিট চলবে কি চলবে না। সুরক্ষা যন্ত্র হচ্ছে ফিউজ বা সার্কিট ব্রেকার, এই ফিউজটা হচ্ছে একটা সুরক্ষা যন্ত্র। 40-তে আসছিল 4টি মূল অংশ কি কি। তো এখানে বাদ দেওয়া হচ্ছে সুরক্ষা যন্ত্রটা, এখানে বাদ দেওয়া হয়েছে। তো 4টা মেনশন করছে, আপনার যে 4টা মনে থাকবে ওই 4টা লিখলেই হবে। বৈদ্যুতিক সোর্স বা উৎস, পরিবাহী, লোড, নিয়ন্ত্রণ যন্ত্র। 43 এর প্রশ্ন হচ্ছে কমপক্ষে 5টি ইলেকট্রিক কম্পোনেন্টের নাম লিখুন, কাজ সংক্ষেপে বর্ণনা করুন কাজগুলো। তো কোষ হচ্ছে বর্তনীতে তড়িৎ শক্তির উৎস হিসেবে কাজ করে, অর্থাৎ তড়িৎ শক্তির আধার হিসেবে বা উৎস হিসেবে কোষ বা ব্যাটারি কাজ করে। কোষকে মূলত সেল বলা হয়। তো একটা কোষ হচ্ছে এতটুকু। আর ব্যাটারি হয় কখন? যখন অনেকগুলো কোষকে জোড়া দেওয়া হয় একসাথে, প্লাস মাইনাস, এভাবে 2টা কোষ বা একের অধিক কোষ যখন একসাথে যুক্ত হয় তখন এটা ব্যাটারি। আর যখন এভাবে একটা সিঙ্গেল থাকে এটাকে বলা হয় সেল বা কোষ। তো এটা হচ্ছে ব্যাটারি। ওকে। এরপর পরিবাহী তার, ইলেকট্রিক ওয়্যার, পরিবাহী তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে লোডে বা বিভিন্ন ধরনের ডিভাইসে যায়, যেগুলো হচ্ছে আমরা জ্বালাই আমাদের প্রয়োজনীয় কাজে।
সুইচ কি? সুইচ দিয়ে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ চালু মানে হচ্ছে সুইচ অন করা, অথবা বন্ধ করা মানে হচ্ছে সুইচ অফ করা। রোধক বা রেজিস্টর তড়িৎ বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ মাত্রা নিয়ন্ত্রণ করে রোধকের কাজ। এখন রোধ বাড়ালে বিদ্যুতের প্রবাহ কমে যাবে, রোধ কমালে বিদ্যুতের প্রবাহ বেড়ে যাবে। তো রোধ দিয়ে আমরা বিদ্যুতের প্রবাহটাকে হ্রাস বা বৃদ্ধি করছি। ধারক হচ্ছে ক্যাপাসিটর। ধারক বা ক্যাপাসিটর তড়িৎ চার্জকে সঞ্চিত করে রাখে। অর্থাৎ আমরা যদি চিত্রে দেখি, এটা হচ্ছে ক্যাপাসিটর, যে হচ্ছে দুইটা পাতে তার তড়িৎ গুলো সঞ্চয় করে রাখে। আর রেজিস্টর হচ্ছে বিভিন্ন ধরনের লোডগুলো, এই লোডগুলো হচ্ছে তড়িতের প্রবাহ ইউজ করে ভোল্টেজটা ড্রপ করে নিজে জ্বলতে সাহায্য করে, বা বিভিন্ন কাজে আমরা ইউজ করি। লাইট ভাল্ব এটাও একটা রোধ। তো রেজিস্টর দিয়ে আমরা আবার এটাও করি যে আমরা তড়িৎ প্রবাহটাকে কন্ট্রোল করি, তড়িতের প্রবাহটা বাড়াই অথবা কমাই। সুইচ দিয়ে আমরা কি করি? সুইচটা অন করি অথবা অফ করি, যাতে করে বিদ্যুৎ প্রবাহ চলবে কি চলবে না সেটা সুইচের উপর ডিপেন্ড করে। এরপর ইলেকট্রিক ওয়্যার মূলত আমরা ব্যবহার করি তড়িতের প্রবাহের জন্য। এরপর 44-এ আসা প্রশ্ন, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক নেটওয়ার্কে সাধারণত পরিমাপ করা হয় এমন 5টি প্যারামিটারের নাম লিখুন। 5টি প্যারামিটারের মধ্যে একটা হচ্ছে তড়িৎ প্রবাহ। আমরা তড়িৎ প্রবাহ মাপি হচ্ছে অ্যাম্পিয়ার এককে, বিভব পার্থক্য ভোল্টে, রোধ হচ্ছে ওহমে, পরিবাহিতা হচ্ছে সিমেন্সে। এটা একটু খুব একটা আমরা পড়ি না, বইয়ের খুব ছোট্ট একটা অংশের চিপায় চাপায় লেখা থাকে। পরিবাহিতা হচ্ছে সিমেন্স। এই সিমেন্স হচ্ছে কার অপোজিট? এটা হচ্ছে ওহম বা রোধের অপোজিট, রোধকত্বের অপোজিট। বৈদ্যুতিক ক্ষমতা হচ্ছে ওয়াট, পাওয়ারটা হচ্ছে ওয়াট এককে প্রকাশ করা হয়। তাহলে আমরা একটু রিক্যাপ করি। তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার, বিভব পার্থক্য ভোল্ট, রোধ ওহম, পরিবাহিতা সিমেন্স, বৈদ্যুতিক ক্ষমতা ওয়াটে। বৈদ্যুতিক সার্কিটের প্রকারভেদ, এখানে 3 ভাবে ওরা জিনিসটাকে লিখছে। আমরা একটা ডায়াগ্রাম বা চার্ট আকারে দেখি। সার্কিট হচ্ছে 3 ভাবে ভাগ করা যাচ্ছে। আমরা হচ্ছে উৎস আকারে সার্কিটকে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিসি সার্কিট, একটা হচ্ছে এসি সার্কিট, অর্থাৎ ডাইরেক্ট কারেন্টের সার্কিট, একটা হচ্ছে এসি কারেন্টের সার্কিট। যে সার্কিটে ডিসি সাপ্লাই থাকবে ওটাকে ডিসি সার্কিট বলা হয়, যে সার্কিটে এসি সাপ্লাই থাকবে ওটাকে এসি সার্কিট বলা হচ্ছে। অর্থাৎ উৎস আকারে সার্কিট 2 প্রকার। আর লোডের সংযোগ অনুযায়ী সার্কিট হচ্ছে 3 প্রকার। যেখানে লোডগুলো সিরিজ আকারে থাকবে ওটা সিরিজ সার্কিট, যেখানে প্যারালাল বা সমান্তরালে থাকবে লোডগুলো সেটাকে বলা হচ্ছে প্যারালাল সার্কিট, আর যেখানে সিরিজ এবং প্যারালাল দুভাবেই হচ্ছে লোডগুলো থাকবে তাকে বলা হচ্ছে মিশ্র সার্কিট। আবার অবস্থা ভেদে 3 ভাগে ভাগ করা হচ্ছে সার্কিটকে। একটা হচ্ছে কিছু সার্কিট থাকে ক্লোজড সার্কিট, মানে হচ্ছে পুরোটা কমপ্লিট সার্কিট, আর কিছু হচ্ছে ওপেন সার্কিট, অর্থাৎ কিছু অংশ খোলা থাকবে, এই যে এই অংশটা খোলা, এটাকে বলা হচ্ছে ওপেন সার্কিট। আর শর্ট সার্কিট হচ্ছে আমার এখানে একটা লোড আছে, লোডটার মধ্যে দিয়ে কারেন্ট না গিয়ে কারেন্টটা এই যে এখানে শর্ট সার্কিট হয়ে যায়, অর্থাৎ উৎসের এক প্রান্ত থেকে উৎসের অন্য প্রান্তে কারেন্টটা অন্য কোনো তারের মধ্য দিয়ে চলে যায়, লোডে কোনো ধরনের বিদ্যুৎ প্রবাহিত হয় না, তো এটাকে বলা হয় শর্ট সার্কিট। ওপেন সার্কিট এবং শর্ট সার্কিটের কি, এদের মধ্যে ছবি সহ পার্থক্য লিখুন, অবস্থা ব্যাখ্যা করুন। তারপর 43-তে আসছে, আমরা একটা সিকোয়েন্সটা দেখি। 38-এ আসছে, 40-তে আসছে, 3-তে আসছে, তাহলে এটা 47 এবং 50-তে আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওপেন সার্কিট হলো বৈদ্যুতিক সার্কিটের কোনো অংশ বিচ্ছিন্ন বা খোলা থাকে, তখন এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলতে পারে না, তাকে ওপেন সার্কিট বলে। যেমন এই সার্কিটটা এখানে ওপেন হয়ে আছে, অর্থাৎ এই জায়গায় কানেকশনটা নেই, এই জায়গায় কানেকশন থাকার কথা ছিল, কানেকশনটা নেই, তো এই লোডটা জ্বলবে না, তো এটাকে বলা হচ্ছে ওপেন সার্কিট। আর যেই সার্কিটে হচ্ছে পুরোটা ক্লোজ থাকবে, কোনো ধরনের গ্যাপ থাকবে না, এটাকে বলা হচ্ছে ক্লোজ সার্কিট, এবং ক্লোজ সার্কিটেই হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, তো এখানে বাতিটা জ্বলবে, এটাকে বলা হচ্ছে ক্লোজ সার্কিট, যেখানে তড়িৎ প্রবাহ চলতে পারে এবং বৈদ্যুতিক সার্কিটটা অবিচ্ছিন্ন, মানে কন্টিনিউয়াস, মাঝখানে কোনো ব্রেক থাকবে না, বিচ্ছিন্নতা থাকবে না। এরপর শর্ট সার্কিটটা দেখি। যদি কোনো কারণে কোনো সার্কিটের মধ্যবর্তী এক বা একাধিক অংশ শর্ট হয়ে যায়, যাতে কারেন্ট কোনো লোড বা রেজিস্টরের মধ্য দিয়ে প্রবাহিত না হয়ে সরাসরি প্রবাহিত হয়, তাকে বলা হয় শর্ট সার্কিট। নর্মালি এই লাইনটা আমরা একটু স্কিপ করি, ধরেন এই লাইনটা নাই, তো এখানে আমাদের সার্কিটটা নর্মাল সার্কিট এইভাবে হওয়ার কথা ছিল। এখানে একটা ব্যাটারি আছে আর এখানে একটা লোড আছে, তো ব্যাটারি থেকে কারেন্টটা লোডের মধ্য দিয়ে গিয়ে ব্যাটারিতে এসে পৌঁছালে এটা হচ্ছে সার্কিটটা ফুল হতো, আর তখন হচ্ছে বাতিটা জ্বলতো। তো এখন এই ব্যাটারির এক প্রান্তের সাথে অন্য প্রান্ত যদি কোনো একটা তার বা কোনো একটা পরিবাহী দ্বারা যুক্ত হয়ে যায়, তখন দেখা যায় এই যে ব্যাটারি থেকে কারেন্ট বের হয়ে সে 2টা পথ পাচ্ছে, একটা হচ্ছে এদিক দিয়ে যাওয়ার পথ, আরেকটা হচ্ছে এদিক দিয়ে যাওয়ার পথ।
এখন এদিক দিয়ে গেলে দেখা যাচ্ছে এখানে 1000 ওহমের বা 100 ওহমের একটা বাধা আছে, এখানে 0 ওহম, অর্থাৎ কোনো বাধা নেই। তো তড়িৎটা যাবে কোন দিকে? যেদিকে হচ্ছে কোনো ধরনের বাধা নেই, জিরো ওহম। তো এদিক দিয়ে তড়িৎটা প্রবাহিত হবে, এদিকে কোনো তড়িৎ যাবে না, অর্থাৎ 0 অ্যাম্পিয়ার। এদিকে কোনো তড়িৎ প্রবাহ হবে না, ফলে এই বাতিটা জ্বলবে না। পুরো কারেন্টটা হচ্ছে এটার মধ্য দিয়ে প্রবাহিত হওয়া শুরু করবে, এই অংশটা বাদ হয়ে যাবে। তো এই যে এভাবে এই সংযোগের কারণে এই অংশটা পুরোটা শর্ট হয়ে যাচ্ছে, এখানে এটা স্কিপ হয়ে যাচ্ছে, তো প্রবাহটা এটার মধ্য দিয়ে হয়ে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে শর্ট সার্কিট। এটার ফলে তড়িৎ প্রবাহ অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং সার্কিটটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বৈদ্যুতিক তার এবং বৈদ্যুতিক কেবলের মধ্যে পার্থক্য: তার হচ্ছে আবরণবিহীন কন্ডাক্টর, অর্থাৎ উপরে ইনসুলেটর থাকবে না, মানে রাবারের কোডিংটা থাকবে না। বৈদ্যুতিক কেবলে উপরে ইনসুলেশন দেওয়া থাকে বা রাবারের কোডিংটা দেওয়া থাকে। বৈদ্যুতিক তার নিরেট সলিড বা স্ট্র্যান্ডেড দুইটাই হইতে পারে। বৈদ্যুতিক কেবল অবশ্যই স্ট্র্যান্ডেড হবে, এটা নিরেট হবে না। কারেন্ট বহন ক্ষমতা হচ্ছে কম, আর বৈদ্যুতিক কেবলের কারেন্ট ক্ষমতা হচ্ছে বেশি। বৈদ্যুতিক তার ওভারহেড লাইনে ব্যবহৃত হয়, আর বৈদ্যুতিক কেবল ওভারহেডও ইউজ করা হয়, আন্ডারগ্রাউন্ডও বৈদ্যুতিক কেবল ইউজ করা হয়। তাহলে বৈদ্যুতিক কেবলটা হচ্ছে সেফ, অনেক বেশি ইউজড হচ্ছে, এটার কারণ এখানে সুবিধা অনেক বেশি, অসুবিধা আছে। সার্কিট ব্রেকার 36 আসছে, 41 আসছে, 45 আসছে, তাহলে আমরা ধরে নিতে পারি এটা either 47 আসবে, না হয় 50 আসবে, না হয় 51 আসবে। দেখি আমরা সার্কিট ব্রেকার কিভাবে কাজ করে। সার্কিট ব্রেকার একটি স্বয়ংক্রিয় বৈদ্যুতিক রক্ষণ যন্ত্র। এটা হচ্ছে একটা স্বয়ংক্রিয় বা অটোমেটিক রক্ষণ যন্ত্র, যা সার্কিটের স্বাভাবিক বা অস্বাভাবিক অবস্থায় সার্কিটকে অন বা অফ করতে পারে। এটার মূল কাজ হচ্ছে সার্কিটের অস্বাভাবিক অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে সার্কিটকে অফ করে দেওয়াই হচ্ছে সার্কিট ব্রেকারের কাজ। অর্থাৎ সার্কিটের অস্বাভাবিক অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে অফ হয়ে, এই সার্কিট ব্রেকারটা অফ হয়ে সার্কিটকে সোর্স থেকে পৃথক করে দেয়, অর্থাৎ ব্যাটারি থেকে পুরো সার্কিটটাকে পৃথক করে দেয়। তখন আর অতিরিক্ত কারেন্টটা লোডের মধ্যে দিয়ে যেতে পারে না, তো লোডটা হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পায়। আমরা যদি আরেকটা সংজ্ঞা দেখি, সার্কিট ব্রেকার এমন একটি স্বয়ংক্রিয় বৈদ্যুতিক রক্ষণ যন্ত্র যা অস্বাভাবিক অবস্থায়, যেমন শর্ট সার্কিট হতে পারে বা অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ হতে পারে, তো অস্বাভাবিক অবস্থায় সার্কিটের কোনো ক্ষতির ব্যতি রেখে স্বয়ংক্রিয়ভাবে সার্কিটকে বিচ্ছিন্ন করে দেয় এবং সার্কিটকে বিচ্ছিন্ন করে দেওয়ার মধ্য দিয়ে সার্কিটকে রক্ষা করে। ক্রিয়াকৌশল বা সার্কিট ব্রেকার কিভাবে কাজ করে? যখন লাইনে ডিজাইন কারেন্টের চেয়ে বেশি কারেন্ট প্রবাহিত হয়, অর্থাৎ এর এদিক দিয়ে যদি অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয়, তখন সিস্টেমে সংযুক্ত এই যে সিটি যে বা কারেন্ট ট্রান্সফরমার যেটা আছে, সেটা হচ্ছে কারেন্টকে কমিয়ে রিলে কয়েলে প্রেরণ করে। অর্থাৎ অতিরিক্ত বিদ্যুৎ এদিকে আসবে, কারেন্ট ট্রান্সফরমার কি করবে, এই কারেন্টটা কমিয়ে দিবে, অতিরিক্ত বিদ্যুৎ কমিয়ে দিয়ে সেটাকে কোথায় প্রেরণ করবে? রিলে কয়েলে পাঠিয়ে দিবে। তো রিলে কয়েল উত্তেজিত হয়ে রিলে কয়েল প্লাঞ্জার আকর্ষিত হয়, অর্থাৎ রিলে কয়েল এক্সাইটেড হবে, এক্সাইটেড হওয়ার পর এই রিলে কয়েলের প্লাঞ্জারটা আকর্ষিত হবে, আকর্ষিত হয়ে এটা কি করবে? ট্রিপ সার্কিট অন করে দিবে, এখানকার ট্রিপ সার্কিটকে অন করে দিবে। অন করে দেওয়া মানে হচ্ছে এটা নিচের দিকে নেমে গেলে এটা কানেক্ট হয়ে যাবে, তখন এখানকার মধ্য দিয়ে এই যে সার্কিটটা বা রিলেটা, এই রিলে কয়েল অংশটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে, রিলে সার্কিটটা। তারপর এতে রিলে কয়েল উত্তেজিত হয়ে রিলে কয়েল প্লাঞ্জার আকর্ষিত হয়ে ট্রিপ সার্কিট অন হয়ে যাবে, অর্থাৎ এটাও এক্সাইটেড হবে, এটা এক্সাইটেড হয়ে এটাকেও কি করবে? ট্রিপ কয়েলের প্লাঞ্জারটাও আকর্ষণ করবে, আকর্ষণ করে ট্রিপ সার্কিট অন করে দিবে। ট্রিপ সার্কিট অন হওয়ার ফলে ট্রিপ কয়েল উত্তেজিত হয়ে ট্রিপ প্লাঞ্জারকে আকর্ষণ করে সার্কিট থেকে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। আচ্ছা, সার্কিট ব্রেকারের স্বয়ংক্রিয়ভাবে অফ হয়ে যাওয়ার কারণ কি, বা এটা কিভাবে, ক্রিয়া কৌশলটা কিভাবে, আমরা চিত্র প্লাস ব্যাখ্যাটা একসাথে দেখব। শুরুতে এই যে চিহ্নিত স্থান দিয়ে যদি অতিরিক্ত কারেন্ট আসে, এই অতিরিক্ত কারেন্টটা কি করবে? এই যে কারেন্ট ট্রান্সফরমার এই অতিরিক্ত কারেন্টটাকে কমিয়ে দিবে, অতিরিক্ত কারেন্টটাকে কমিয়ে দিয়ে সেটাকে রিলে কয়েলে পাঠাবে। রিলে কয়েল যখন কারেন্ট পাবে তখন এটা এক্সাইটেড হবে, এক্সাইটেড হয়ে সেটা রিলে কয়েলের প্লাঞ্জারটাকে আকর্ষণ করবে, আকর্ষণ করলে এই প্লাঞ্জারটা নিচের দিকে নেমে আসবে, ধরে নিচ্ছি বোঝার জন্য। তখন এই সার্কিটটা কানেক্ট হবে, রিলে কয়েলে প্রেরণ করে, রিলে কয়েল উত্তেজিত হয়ে রিলে কয়েলের প্লাঞ্জার আকর্ষণ করে ট্রিপ সার্কিট অন হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের ট্রিপ সার্কিট। তাহলে এই প্লাঞ্জারটা নিচের দিকে নেমে আসলে এই যে দাগটা আমরা দেখতে পাচ্ছি সেটা এখানে আসবে, এই রিলে সার্কিটটা তখন অন হয়ে যাবে।
ট্রিপ সার্কিট অন হবে। ট্রিপ সার্কিট অন হওয়ার ফলে ট্রিপ কয়েলে, এই যে ট্রিপ কয়েলটা, এখানে যে কয়েলটা আছে এই কয়েলটা উত্তেজিত হবে। এই কয়েলটা উত্তেজিত হওয়ার ফলে ট্রিপ কয়েল প্লাঞ্জার, এই যে ট্রিপ কয়েল প্লাঞ্জারটা আকর্ষিত হবে। আকর্ষিত হলে এটা এদিকে চলে আসবে। এদিকে যখন চলে আসবে তখন এখানে যে কানেকশন ছিল, এই প্লাঞ্জারটা এখানে কানেক্টেড ছিল, প্লাঞ্জারটা এদিকে সরে আসবে। তো এদিকে সরে আসলে এখানে মাঝখানে খালি হয়ে যাচ্ছে, অর্থাৎ কানেকশনটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ট্রিপ সার্কিট অন হওয়ার ফলে ট্রিপ কয়েল উত্তেজিত হয়ে ট্রিপ প্লাঞ্জারকে আকর্ষণ করে, ফলে সার্কিট সংযোগ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। ফলে সার্কিট ব্রেকার স্বয়ংক্রিয়ভাবে অফ হয়ে যায়, অর্থাৎ এই সার্কিট ব্রেকারটা অফ হয়ে যায়। তখন আর এভাবে স্বয়ংক্রিয় সার্কিট ব্রেকার কাজ করে, অর্থাৎ পুরো জিনিস সিস্টেমকে কারেন্টের ফ্লো থেকে কি করে দেয়, সেপারেট করে দেয়। তখন আর এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয় না এবং এখানে অতিরিক্ত কারেন্ট আর যায় না, ফলে আমাদের ডিভাইসগুলো সেফ থাকে। সার্কিট ব্রেকারের প্রকারভেদ, এখানে বিভিন্নভাবে সার্কিটকে প্রকারভেদ করা যায়, যেমন অগ্নি নির্বাপন হিসেবে যদি আমরা চিন্তা করি, অয়েল সার্কিট ব্রেকার, এয়ার সার্কিট ব্রেকার, সালফার হেক্সাফ্লোরাইড, তারপর হচ্ছে ভ্যাকিউম সার্কিট ব্রেকার। সার্ভিস অনুযায়ী হচ্ছে কিছু সার্কিট ব্রেকার আউটডোরে ইউজ করা হয়, কিছু সার্কিট ব্রেকার ইনডোরে ইউজ করা হয়। আর অপারেটিং মেকানিজমের ক্ষেত্রে যদি আমরা সার্কিট ব্রেকারের কথা চিন্তা করি, কিছু আছে স্প্রিং ওপেন, তারপর আছে কিছু আছে নিউমেটিক সার্কিট ব্রেকার, আর কিছু হচ্ছে হাইড্রো ইলেকট্রিক সার্কিট ব্রেকার। ভোল্টেজ লেভেল ইনস্টলেশন, কিছু হচ্ছে হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার, কিছু হচ্ছে মিডিয়াম ভোল্টেজ সার্কিট ব্রেকার, আর কিছু হচ্ছে লো ভোল্টেজ সার্কিট ব্রেকার। তাহলে ভোল্টেজের অনুসারে আমরা ভাগ করতে পারি অপারেটিং মেকানিজম কিভাবে কাজ করতেছে সেটার উপর। সার্ভিসটা কোথায় হচ্ছে, ইনডোর নাকি আউটডোরে। অগ্নি নির্বাপন, সেটা অগ্নি নির্বাপনের ক্ষেত্রে অয়েল দেখি, এয়ার দেখি, সালফার হেক্সাফ্লোরাইড দেখছি আমরা, তারপর হচ্ছে ভ্যাকিউম সার্কিট ব্রেকার দেখছি। তো মোটামুটি এখানে এগুলো লেখা আছে, আমি নিজের মতো করে এভাবে টেবিল সাজিয়ে নিয়েছি, একই কথা একই ইনফরমেশন। সার্কিট ব্রেকারের সুবিধা কি? সার্কিট ব্রেকারের সুবিধা হলো অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হলে স্বয়ংক্রিয়ভাবে অফ হয়ে যায়। সার্কিট ব্রেকারে অগ্নিস্ফুলিঙ্গ দেখা যায় না, আগুন লাগার সম্ভাবনা থাকে না। এটি স্থাপনের জন্য অল্প জায়গা লাগে। এটি লোড কারেন্ট সহ হিট ছাড়াই চলতে পারে, মানে এটা হিটেড হয় না। লোডের মধ্যে দিয়ে যে কারেন্টটা যায় সেটা হচ্ছে সার্কিট ব্রেকারের মধ্যে দিয়েও যায়, কিন্তু সে নিজে এক্সাইটেড হয় না। অসুবিধা হচ্ছে এটা একটু তুলনামূলকভাবে ব্যয় সাপেক্ষ, আর কার্যকারিতা নষ্ট হয়ে গেলে এটা গঠনটা মেরামত করা যায় না, এটা রিপ্লেস করতে হয়, নতুন করে আরেকটা লাগাতে হয়। এরপর দেখি এমসিবি। এমসিবি হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। এগুলো আমরা বাসা বাড়িতে খুব বেশি দেখি। আগে হয়তো সার্কিট ব্রেকার আসতো, এখন হয়তো এমসিবি সম্পর্কে ডিটেলস আসতে পারে। সার্কিট ও ওভারলোড জনিত দুর্ঘটনা থেকে সার্কিটকে রক্ষা করতে কম কারেন্টের প্রবাহের ছোট আকারের যে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় তাকে এমসিবি বলে। সাধারণত কম কারেন্ট বহন ক্ষমতা বিশিষ্ট সার্কিট বা বৈদ্যুতিক লোডকে দুর্ঘটনাজনিত ওভারলোডের কারণে মাত্রাতিরিক্ত কারেন্ট প্রবাহের হাত থেকে রক্ষা করার জন্য এমসিবি ইউজ করা হয়। তাহলে এমসিবির মেইন পারপাস হচ্ছে যেসব ডিভাইসগুলো বা যেসব সার্কিটগুলোতে কারেন্টটা কম যায় সেখানে এই যে এমসিবি কে ইউজ করা হয়। তাহলে এটার ক্ষমতাও হচ্ছে লিমিটেড। বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকারের কার্যাবলী 45 এর প্রশ্ন ছিল। মিনিয়েচার সার্কিট ব্রেকার মানে হচ্ছে এমসিবি। এগুলো মূলত বাসাবাড়িতে এবং বৈদ্যুতিক অ্যাপ্লায়েন্সে এবং বৈদ্যুতিক মোটরে ব্যবহার করা হয়ে থাকে। এমসিসিবি মোল্ডেড কেস সার্কিট ব্রেকার হলো মাঝারি ধরনের 3 ফেজ ইলেকট্রিক লোডে ব্যবহৃত হয়। আরসিসিবি হচ্ছে রেসিডিউয়াল কারেন্ট সার্কিট ব্রেকার, যেটা লিকেজ কারেন্ট প্রোডাকশনের জন্য ব্যবহার করা হয়। আর্থ লিকেজ সার্কিট ব্রেকার ইএলসিবি হচ্ছে আর্থ লিকেজ প্রোডাকশনের জন্য ব্যবহৃত হয়। এয়ার সার্কিট ব্রেকার বা এসসিবি এলটি প্যানেল এবং জেনারেটর ইত্যাদিতে ব্যবহৃত হয়ে থাকে। ভ্যাকিউম সার্কিট ব্রেকার বা ভিসিবি হলো উচ্চ ভোল্টেজের জন্য ব্যবহার করা হয়। এমসিবি সাধারণত বাসাবাড়িতে। মোল্ডেড কেস মাঝারি ধরনের 3 ফেজ ইলেকট্রিক লোডে ব্যবহার করা হয়ে থাকে। রেসিডুয়াল কারেন্ট হলো লিকেজ কারেন্ট প্রোডাকশনে। আর্থ লিকেজ হলো আর্থ লিকেজ প্রোডাকশনে। এয়ার হলো এলটি প্যানেল বা জেনারেটরে। ভ্যাকিউম গুলো উচ্চ ভোল্টেজের জন্য ব্যবহার করা হয়ে থাকে। জিএফসিআই কি? গ্রাউন্ড ফল সার্কিট ইন্টারপ্রেটার্স। গ্রাউন্ড ফল সার্কিট ইন্টারপ্রেটার, যেটা হলো স্বয়ংক্রিয় বৈদ্যুতিক ডিভাইস যা প্রাণঘাতী বৈদ্যুতিক শক বা বিদ্যুৎ সংক্রমণের বিরুদ্ধে ব্যক্তিগত সুরক্ষা প্রদান করে থাকে। মূলত পাবলিক এবং প্রাইভেট বিল্ডিং এর বাথরুম, কিচেন রুম, অ্যাপ্লায়েন্স রুম, গ্যারেজ ইত্যাদিতে জিএফসিআই ব্যবহার করা হয়ে থাকে। ফিউজ সম্পর্কে প্রশ্ন আসছিল 38-এ। ফিউজ হলো এক প্রকার নরম এবং নমনীয় ধাতুর তার নিয়ে গঠিত এক ধরনের বৈদ্যুতিক রক্ষণ যন্ত্র, যার ভিতর দিয়ে নির্ধারিত মানের চেয়ে বেশি কারেন্ট প্রবাহিত হলে
সেটা অতিরিক্ত তাপে নিজে পুড়ে গিয়ে বর্তনীকে সাপ্লাই থেকে বিচ্ছিন্ন করে দেয়। ফলে বর্তনী ও বর্তনীতে সংযুক্ত বিভিন্ন সরঞ্জাম নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পায়। মূলত এটা হচ্ছে চিকন একটা তার, যে তার এর সহ্য ক্ষমতা হচ্ছে খুবই সামান্য বা একটা নির্দিষ্ট পরিমাণ, যেটা হচ্ছে প্রয়োজন। এর বেশি কারেন্ট যদি এই ফিউজের মধ্যে দিয়ে যায়, ফিউজটা হচ্ছে অতিরিক্ত হিটেড হয়ে, উত্তেজিত হয়ে এটা গরম হয়ে পুড়ে যায়। পুড়ে গেলে তখন এটা গলে যাবে বা নষ্ট হয়ে যাবে, তখন সার্কিটটা ডিসকানেক্টেড হয়ে যাবে। তো অর্থাৎ কারেন্টটা এদিকে লোডে আর যাবে না, অতিরিক্ত কারেন্ট লোডে যাবে না, ফলে লোডগুলো সেভ হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত ফিউজের কাজ। আর ফিউজে মূলত তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে ফিউজের তারটা, এই যে তারটা উপরে থাকে ব্রিজ বা বাহক, আর নিচে থাকে হচ্ছে একটা বেস। বেসের টার্মিনাল থাকবে, আর উপরে ব্রিজের মাঝখানে দুইটা স্ক্রুর মাঝখানে একটা কন্টাক্ট পয়েন্টে, দুইটা কন্টাক্ট পয়েন্টে একটা তার লাগানো থাকবে। এটাই হচ্ছে মূলত ফিউজ তার। তারপর এই ব্রিজটা হচ্ছে এখানে কানেক্ট করা থাকবে এই বেসের সাথে। তাহলে ফিউজ তার, ফিউজ ব্রিজ বা ফিউজ বাহক, তারপর বেস বা তলদেশ, এই তিনটার সমন্বয়ে ফিউজ গঠিত হয়। ফিউজের কার্যনীতির আমরা একটা এক্সাম্পল দেখি, যে 5 এম্পিয়ার একটা ফিউজ বলতে বোঝায় উক্ত ফিউজটি কোনো বর্তনীতে যুক্ত করলে তা 5 এম্পিয়ার পর্যন্ত তড়িৎ প্রবাহ সহ্য করতে পারবে। 5 এম্পিয়ারের বেশি মাত্রায় যদি এখানে প্রবাহ মাত্রা হয়, তাহলে ফিউজটি নিজে গলে যাবে, গলে গিয়ে বর্তনীর সংযোগ বিচ্ছিন্ন করে দিবে। ফলে বর্তনী এবং বর্তনীতে সংযুক্ত বিভিন্ন সরঞ্জাম নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে। ফিউজের কিছু প্রকারভেদ দেখি। গঠন অনুসারে হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে রিওয়্যারেবল, যেটাতে হচ্ছে নতুন করে তার লাগানো যাবে। কার্টিস ফিউজ, যেখানে হচ্ছে কার্টিস চেঞ্জ করা লাগবে। আর একটা হচ্ছে HRC, মানে হচ্ছে হাই রাপচারিং ক্যাপাসিটি ফিউজ। এটা হচ্ছে গঠন অনুসারে। ভোল্টেজ অনুসারে একটা হচ্ছে লো ভোল্টেজ ফিউজ, আর একটা হচ্ছে হাই ভোল্টেজ ফিউজ। কিছু মনে না থাকলে এটা লিখে দিলেই চলবে। এছাড়া কাজের ধরনের উপর ভিত্তি করে ফিউজকে আরো কয়েকভাবে ভাগ করা হয়েছে, যেমন প্লাগ ফিউজ, টাইম ডিলে ফিউজ, কার্বন টেট্রাক্লোরাইড ফিউজ, ওপেন ফিউজ, তারপর হচ্ছে বাইমেটাল ফিউজ। ফিউজের গুরুত্ব যদি আমরা দেখি, এতক্ষণ যা বলছিলাম তাই। পুড়ে যাওয়ার কারণ কি? ফিউজটা পুড়ে যায় কেন? শর্ট সার্কিট জনিত অতিরিক্ত কারেন্ট প্রবাহের ফলে, অতিরিক্ত লোড সংযোগ করলে, সার্জ ভোল্টেজের কারণে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলে, আর্থ ফল্ট বা আর্থ লিকেজের কারণে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলে। অর্থাৎ যে কোনো একটা ফল্টের কারণে যদি অতিরিক্ত কারেন্ট ফ্লো হয়, তখন ফিউজ তারটা গলে যায়। এটা কোথায় কোথায় ব্যবহার করি আমরা? বিভিন্ন সাব সার্কিটে ব্যবহার করি, ল্যাথ মেশিনে ব্যবহার করি, ড্রিল মেশিনে ব্যবহার করি, রেডিও, টিভি, ইউপিএস এ ব্যবহার করি, সার্কিট নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ইত্যাদিতে ফিউজ ব্যবহার করা হয়। এটার অসুবিধা হচ্ছে হাই ভোল্টেজে অধিক পাওয়ার সরবরাহ ক্ষেত্রে হচ্ছে ফিউজটা ব্যবহার করা যায় না, কারণ অতিরিক্ত সরবরাহ করতে গেলেই হচ্ছে ফিউজ তারটা নষ্ট হয়ে যাবে, গলে যাবে। তো এই জায়গায় ফিউজ ইউজ করা হয় না। আর ফিউজ ইউজ করার একটা অসুবিধা হচ্ছে, ফিউজ যদি একবার পুড়ে যায়, তখন এটা খুলে আবার পুনঃস্থাপন করতে হয়, না হয় বিদ্যুৎ সরবরাহ হয় না। সার্কিট ব্রেকার এবং ফিউজের মধ্যে পার্থক্য: ফিউজটা হচ্ছে একবার কাজ করার পর তারটি পুড়ে যায়, সার্কিট ব্রেকার কাজ করার পর অফ হয়ে যায়, তারপর এটাকে অন করতে হয়। আর এখানে হচ্ছে ফিউজ তারটা পরিবর্তন করতে হয়। ফিউজ সুইচ হিসেবে ব্যবহার করা যায় না, ফিউজকে সুইচ হিসেবে ব্যবহার করা যায় না, বাট আমরা সার্কিট ব্রেকারকে কিন্তু প্রতিনিয়ত সুইচ হিসেবে ব্যবহার করি। এটা যদি অফ হয়ে যায়, আমরা সুইচের মতো এটাকে অন করে দিই। কাকে? সার্কিট ব্রেকারকে। এরপর আর্থ তার বা গ্রাউন্ড ওয়্যার। আর্থ তার হলো বৈদ্যুতিক যন্ত্রের অপ্রয়োজনীয় বিদ্যুৎ সরাসরি মাটিতে প্রবাহিত করার ব্যবস্থা। বৈদ্যুতিক যন্ত্রের অপ্রয়োজনীয় বিদ্যুৎ সরাসরি মাটিতে প্রবাহিত করার ব্যবস্থা, যাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা 33, 40, 43, 44 আসছে, 45, 46 এ আসে নাই। তো এটা 47 এর জন্য ইম্পর্টেন্ট, না হয় 50 তে আসবে, না হয় 51 এ আসবে। তো আমরা দেখি ভোল্টেজ স্টেবিলাইজার, এটার ডেফিনিশনটা কি। ভোল্টেজ স্টেবিলাইজার হলো ইনপুট ভোল্টেজ যাই হোক না কেন, আউটপুট ভোল্টেজকে একটা নির্দিষ্ট মানে স্থির রাখতে যে যন্ত্রটা ব্যবহার করা হয়, ডিভাইসটা, সেটাই হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজার। অর্থাৎ আনস্টেবল, এখানে বেশি থাকুক অথবা কম থাকুক, যাই থাকুক না কেন ইনপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজটা সবসময় সেম থাকবে, একই রিদমে থাকবে। আউটপুট ভোল্টেজের মানটা সবসময় নির্দিষ্ট থাকবে। এটাই হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজার, মানে হচ্ছে স্টেবল করে দিবে।
এটি ভোল্টেজের হ্রাস বৃদ্ধির মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন কম্পিউটার, রেফ্রিজারেটর ইত্যাদি নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করে। অর্থাৎ ভোল্টেজ স্টেবিলাইজার আমরা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে ইউজ করে থাকি, কম্পিউটারে, রেফ্রিজারেটরে ইত্যাদিতে। এটার গঠন প্রণালী, তারপর হচ্ছে এটার কাজ দিছে না, আচ্ছা কাজ দেয়নি, কার্যপ্রণালী এখানে নিচে দিচ্ছে। আচ্ছা, কার্যপ্রণালীটা আগে দেখি। ভোল্টেজের স্টেবিলাইজারের কার্যপ্রণালীতে দুইটা অপারেশন হয়, একটা হচ্ছে বাক আর একটা হচ্ছে বোস্ট। তো বাক অপারেশনটা বেসিক্যালি কি, যদি ইনপুট ভোল্টেজের মান নর্মাল ভোল্টেজের মানের থেকে বেশি হয়ে যায়, ইনপুট যদি বেশি হয়ে যায়, তখন ভোল্টেজ স্টেবিলাইজার ভোল্টেজের মানকে কমিয়ে দিবে। অর্থাৎ ইনপুটের মান বেশি তো এটাকে কমিয়ে দিয়ে এটাকে স্টেবল করবে। এটা হচ্ছে বাক অপারেশন। আর বুস্ট অপারেশন হচ্ছে, বুস্ট করা মানে কি, বাড়িয়ে দেওয়া। তার মানে ইনপুট ভোল্টেজটা মান নর্মাল ভোল্টেজ থেকে যদি কম হয়, এটাকে বুস্ট করে এটাকে বাড়াবে। তো এটাই হচ্ছে বুস্ট অপারেশন। ভোল্টেজের মানকে বাড়ানো হচ্ছে বুস্ট অপারেশন, আর বাক অপারেশন হচ্ছে ভোল্টেজের মানকে কমিয়ে আউটপুটের মানকে স্থির রাখা। তাহলে আউটপুটে ভোল্টেজের মানকে কমিয়ে ভোল্টেজের মানকে স্থির রাখা হলে বাক অপারেশন, বুস্ট অপারেশন হচ্ছে ভোল্টেজের মানকে বাড়িয়ে দেয়। তাহলে এই দুইটা পদ্ধতিতে হচ্ছে মূলত ভোল্টেজ স্টেবিলাইজার কাজ করে। এটাকে সম্পূর্ণ প্রক্রিয়াটাকে বাক বুস্ট অপারেশন বলা হয়। আর এটার মূল অংশ যদি আমরা দেখি, ভোল্টেজ স্টেবিলাইজারের প্রধান অংশ হলো অটো ট্রান্সফরমার। এই অটো ট্রান্সফরমার যার মাধ্যমে ভোল্টেজকে সময় মতো হ্রাস বৃদ্ধি করা যায়, এটাকে বাড়াতেও পারে কমাতেও পারে। এরপরে এখান থেকে আসে পাওয়ার সাপ্লাই থেকে কম্পারেটর। কম্পারেটর কি করবে, ইনপুট ভোল্টেজকে একটা রেফারেন্স ভোল্টেজের সাথে তুলনা করবে, কম্পেয়ার করবে। কম্পারেটরের কাজ হচ্ছে কম্পেয়ার করা, যে আমি এখানে 10 ভোল্ট দিলাম, ধরে আমার যেটা লাগবে সেটা হচ্ছে 8 ভোল্ট। তো এই 10 ভোল্ট আর 8 ভোল্টের মধ্যে কম্পারেটর কি করবে, তুলনা করবে যে ইনপুটটা বেশি নাকি কম নাকি ঠিক আছে। তাহলে কম্পারেটর এই জিনিসটা চেক করবে, রেফারেন্স ভোল্টেজের সাথে, রেফারেন্স ভোল্ট ধরে নিলাম 8 ভোল্ট, এটার সাথে তুলনা করবে। তারপর এরপর হচ্ছে ইনপুট ভোল্টেজকে আউটপুট ভোল্টেজের থেকে কম বা বেশি হয়, তাহলে সুইচের মাধ্যমে কোথায় পাঠাবে, রিলেকে একটা সিগন্যাল পাঠাবে। তখন রিলে কি করবে, অটো ট্রান্সফরমার থেকে প্রয়োজন অনুযায়ী ভোল্টেজ সরবরাহ বা নিয়ন্ত্রণ করে কাঙ্ক্ষিত মানে নিয়ে যাবে। অর্থাৎ আমরা যদি 10 ভোল্ট দেই, কিন্তু আমাদের রেফারেন্স ছিল 8 ভোল্ট, ধরি 8 ভোল্টেই কাজ করে, আমাদের ডিভাইসটা হচ্ছে 8 ভোল্টে কাজ করে, কিন্তু আমার ইনপুট যেহেতু 10 ভোল্ট, তখন কম্পারেটর দেখলো যে এখানে বেশি আছে, তখন সুইচের মাধ্যমে রিলেতে একটা সংকেত পাঠাবে যে এখানে বেশি আছে। রিলে কি করবে, অটো ট্রান্সফরমারকে গিয়ে বলবে যে এখান থেকে আরো 2 ভোল্ট কমিয়ে ফেলো। 2 ভোল্ট কমিয়ে ফেলার পর এই 10 ভোল্টটা 8 ভোল্ট হিসেবে বাইরে আউটপুট দিবে। তো এটাই হচ্ছে মূলত ভোল্টেজ স্টেবিলাইজারের কার্যপ্রণালী। আর ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা দেখি, এদিকে আনস্টেবল ইনপুট ভোল্টেজ অটো ট্রান্সফরমার থাকবে, আর এদিকে স্টেবল আউটপুট ভোল্টেজ আমরা পাবো। তো অটো ট্রান্সফরমারের মধ্যে কয়েকটা কাজ হয়। একটা হচ্ছে পাওয়ার সাপ্লাইটাকে কম্পারেটর দিয়ে তুলনা করা হয়। কম্পারেটর তুলনা করার পর সুইচ দিয়ে এটাকে রিলেতে একটা সংকেত পাঠানো হয়, আর রিলে কি করে, অটো ট্রান্সফরমারকে কাজের নির্দেশনা বলে দিয়ে দেয় যে কমাতে হবে নাকি বাড়াতে হবে। তাহলে কম্পারেটর, সুইচ, রিলে, এটা অটো ট্রান্সফরমারের আন্ডারে থাকবে। এটা একটা প্রসেস, সম্পূর্ণ প্রসেস। ভোল্টেজ স্টেবিলাইজারে জেনার ডায়েটের ভূমিকা আলোচনা করো। 37তম বিসিএস এর প্রশ্ন। যে বিশেষ ধরনের ডায়োড তড়িৎ প্রবাহকে সম্মুখ দিয়ে প্রবাহিত করা ছাড়াও বিপরীত দিকেও প্রবাহিত করতে পারে, তাকে জেনার ডায়োড বলে। আর বিপরীত দিকে কখন প্রবাহিত হতে দেয়, যখন হচ্ছে বিভব ব্রেকডাউন ভোল্টেজকে ছাড়িয়ে যায়, অর্থাৎ থ্রেশহোল্ড ভোল্টেজটাকে ছাড়িয়ে আরো বেশি অতিরিক্ত ভোল্টেজ যায়। জেনার ডায়োড ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে কাজ করে। সাধারণ ডায়োড শুধু সম্মুখ বায়াসে কাজ করে, কিন্তু জেনার ডায়োড কি করে, একটা নির্দিষ্ট ভোল্টেজ বা ওই ভোল্টেজের চেয়ে বেশি মানে বিমুখী বায়াসেও কাজ করে। এই ভোল্টেজকে জেনার ভোল্টেজ বা ব্রেকডাউন ভোল্টেজ বলে। ইনপুট ভোল্টেজের মান যত বেশি দেওয়া হোক না কেন, জেনার ডায়োড তার অ্যাক্রসে সবসময় জেনার ভোল্টেজের সমান বিভব বজায় রাখে। এই কথাগুলোর ব্যাখ্যাটা পরের অংশে খুব সহজভাবে দেওয়া। সার্কিটে জেনার ডায়োডকে বিমুখী বায়াসে সংযুক্ত করা হয়। এই যে এটা হচ্ছে বিমুখী বায়াসে সংযুক্ত করা হলো সার্কিটে। এটা হচ্ছে আমাদের জেনার ডায়োড, ডায়োডের চিহ্ন এটা। নর্মালি ডায়োডের চিহ্ন হচ্ছে এভাবে, আর জেনার ডায়োডের ক্ষেত্রে একটু বাঁকা করে দেওয়া হয়। তো বিমুখী বায়াসে সংযুক্ত করা হয় বা রিভার্স বায়াসে যুক্ত করা হয়। তো ইনপুট ভোল্টেজের মান যত বেশি দেওয়া হোক না কেন, জেনার ডায়োড কি করবে, আউটপুটের ভোল্টেজের মানটাকে স্থির করে রাখবে বা জেনার ভোল্টেজের সমান করে রাখবে। অর্থাৎ জেনার ডায়োড ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে কাজ করছে। তো এখানে একটা চিত্র দেওয়া হলো, এখানে একটা ইনপুট দেওয়া হচ্ছে ভোল্টেজ, মানে হচ্ছে ব্যাটারি, এই জায়গায় ব্যাটারি থাকবে। তো
তো এখানে একটা লোড আছে, তারপর এখানে একটা ডায়োড আছে, তারপর এদিকে আরেকটা লোড আছে, তারপর এটা হচ্ছে আমাদের পুরো সার্কিট। এখন এটাকে কেন রিভার্স বায়াস বলা হচ্ছে? রিভার্স বায়াস বলার মেইন কারণ হচ্ছে এদিকে কারেন্ট আসতেছে এদিক দিয়ে, আর আমার যে জেনারেল ভোল্টেজটা আছে সেটার প্লাস এবং মাইনাসকে আমরা রাখছি এভাবে। তো এদিকে যখন আসছে, তো এটা হওয়ার কথা ছিল প্লাসটা এদিকে মাইনাসটা এদিকে, এইভাবে থাকলে এটা ফরওয়ার্ড বায়াস হতো, কিন্তু আমরা যেহেতু উপরের নেগেটিভ সাইডটা আবার নিচের দিকে পজিটিভ সাইডটা রাখছি, তো কারেন্টের বিপরীতমুখী হওয়ায় এটা রিভার্স বায়াসে সংযুক্ত হচ্ছে। এই রিভার্স বায়াসে সংযুক্ত হওয়ার ফলে এখানে ও কিভাবে কাজ করছে আমরা যদি একটু সহজ ভাষায় বলি, যে ও নির্দিষ্ট একটা ভোল্টেজ পর্যন্ত ফ্লো হতে দেয় না রিভার্স বায়াসে। যখন ব্রেকডাউন ভোল্টেজটার থেকে বেশি ভোল্টেজ এদিকে আসে, তখন এ হচ্ছে জেনার জেনার ডায়োড তখন প্রবাহিত হওয়ার সুযোগ দেয়, তড়িৎ প্রবাহকে প্রবাহিত হওয়ার সুযোগ দেয়, তবে ভোল্টেজটাকে লিমিট করে ফেলবে। ওর যদি ভোল্টেজটা থ্রেশহোল্ড ভোল্টেজটা যদি 1 ভোল্ট হয়, তখন দেখা যাবে এটা আউটপুটে 1 ভোল্ট, এখানে 1 ভোল্ট দেখাবে, এবং এখানে যদি সেটা 10 ভোল্টও আসে, স্টিল এ আউটপুট দিবে 1 ভোল্ট আকারে। অর্থাৎ অতিরিক্ত ভোল্টেজ বা লো ভোল্টেজ এটাকে কমিয়ে সে একটা নির্দিষ্ট ফিক্সড একটা ভোল্টেজ দিবে, অর্থাৎ ভোল্টেজকে স্টেবিলাইজ করে ফেলছে। এরপরে বিভিন্ন প্রকার ভোল্টেজ স্টেবিলাইজারের সুবিধা অসুবিধা লিখুন। তো বিভিন্ন প্রকারের মধ্যে দুইটা প্রকার, একটা হচ্ছে লিনিয়ার রেগুলেটর আর একটা হচ্ছে সুইচিং রেগুলেটর ভোল্টেজ স্টেবিলাইজার। লিনিয়ারের সুবিধা কি? লিনিয়ার ভোল্টেজ স্টেবিলাইজার গুলো হচ্ছে খুব সরল, নয়েজ খুব কম, আউটপুটে ভোল্টেজের প্রবাহ কম। আউটপুটে যেহেতু ভোল্টেজের প্রবাহ কম হলে নয়েজও কম হয়, লোড ও লাইন দ্রুত চেঞ্জ হয়। অসুবিধা হচ্ছে এটার দক্ষতাটা কম, যেহেতু প্রবাহ কম দক্ষতাও কম, এটি ইনপুটের চেয়ে ভোল্টেজ বাড়াতে পারে না, লিনিয়ার ভোল্টেজ বাড়াতে পারে না। কিন্তু সুইচিং এর ক্ষেত্রে সে ভোল্টেজ হচ্ছে বাড়াতে পারে, এই যে ভোল্টেজ বাড়াতেও পারে কমাতেও পারে, আবার সে হচ্ছে উচ্চ দক্ষতা সম্পন্ন, অর্থাৎ লিনিয়ারের উল্টো। লিনিয়ার হচ্ছে দক্ষতা কম, এফিসিয়েন্সি কম, সুইচিং এর রেগুলেটরের, যে সুইচিং রেগুলেটর ভোল্টেজ স্টেবিলাইজারের দক্ষতা হচ্ছে অনেক বেশি। এটা হাই পাওয়ার ডেন্সিটি নিয়ন্ত্রণ করতে পারে। অসুবিধার মধ্যে এটা হচ্ছে নয়েজ বেশি। কেন? কারণ হচ্ছে আউটপুটে ভোল্টেজের প্রবাহ বেশি। এখানে আউটপুটের ভোল্টেজের প্রবাহ কম ছিল দেখে নয়েজ কম ছিল, আর এখানে আউটপুটের ভোল্টেজ যে প্রবাহ বেশি হওয়ার কারণে এখানে নয়েজও বেশি। এই হচ্ছে সুইচিং রেগুলেটরের অসুবিধা। এরপর আইপিএস কি? আইপিএস এর ডিটেলস এখানে আসছে, ইউপিএস এর ডিটেলস এখানে আসছে, তারপর হলো এখানে হচ্ছে ইউপিএস এবং আইপিএস এর পার্থক্য, আমাদের মূলত এটাই লাগবে। তার আগে আমরা একটু আইপিএস দেখতে কেমন এটার বিষয়টা একটু দেখি। আইপিএস হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই, যেটা মূলত একটি ডিভাইসে মূল বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হলে তাৎক্ষণিকভাবে লোডে বিদ্যুৎ সরবরাহ করে। এতে স্বয়ংক্রিয় সুইচ থাকে। আইপিএস এর গঠনে কি একে থাকে? রেকটিফায়ার থাকে, ব্যাটারি থাকে, ইনভার্টার আর বিশেষ সুইচ। প্রথমে একটা এসি সাপ্লাই আসছে, এসি সাপ্লাইকে সরাসরি বিশেষ সুইচের মাধ্যমে লোডে নিয়ে যাওয়া হয়। আর যদি এসি সাপ্লাই অফ হয়ে যায়, এটা দুইটা কাজ করে একসাথে, একটা হচ্ছে বিশেষ সুইচের মধ্যে দিয়ে সরাসরি লোডে নিয়ে যায়, আর একটা হচ্ছে রেকটিফায়ারের মধ্যে দিয়ে এটাকে এসি সাপ্লাই এর যেহেতু দ্বিমুখী থাকে, দ্বিমুখীটাকে একমুখী করে এটাকে ব্যাটারিতে ডিসি হিসেবে, ডিসি কারেন্ট হিসেবে স্টোর করে রাখে ব্যাটারিতে। তো যখন এসি সাপ্লাই কোনো কারণে বন্ধ হয়ে যায়, তখন হচ্ছে এই ব্যাটারি থেকে চার্জটা ইনভার্টারের মধ্যে আবার ডিসি থেকে, এখানে ডিসি ছিল, ডিসি থেকে ইনভার্টারের মাধ্যমে এসি হয়ে বিশেষ সুইচের মাধ্যমে লোডে যায়। অর্থাৎ এখানকার এসি সাপ্লাইটা চললে একই সাথে ব্যাটারিটার চার্জও হয়, আবার একই সাথে লোডটাও চলে। তারপর এসি কারেন্ট কোনো কারণে বন্ধ হয়ে গেলে ব্যাটারি থেকে সাপ্লাইটা যায়, সাপ্লাইটা ইনভার্টারের মধ্যে দিয়ে এসি হয়ে বিশেষ সুইচের মধ্যে দিয়ে লোডে গিয়ে লোডটাকে কন্টিনিউ রাখে, যেমন আমাদের কম্পিউটার বা ডিভাইসগুলো। এখানে লিখছে কথাটা যে মূল বিদ্যুৎ সাপ্লাই সরাসরি লোডে কাজ করে, একই সাথে রেকটিফায়ারের মাধ্যমে রূপান্তরিত হয়ে ব্যাটারিতে ডিসি কারেন্ট হিসেবে জমা হয়। মূল বিদ্যুৎ সাপ্লাই মানে এটা যদি বন্ধ হয়ে যায়, স্বয়ংক্রিয় সুইচের পরিবর্তে, এই সুইচের পরিবর্তে এই যে ব্যাটারি থেকে জমাকৃত সঞ্চিত বিদ্যুৎ ইনভার্টারের মধ্য দিয়ে পুনরায় এসিতে রূপান্তরিত হয়ে লোডে সাপ্লাই হয়। এটাই হচ্ছে আইপিএস এর কাজ। আইপিএস কোথায় ইউজ করা হয়? ফ্যান, টিভি, কম্পিউটার ইত্যাদিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য। ইউপিএস হচ্ছে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। কিছু সময়ের জন্য বিদ্যুৎ সঞ্চয় করে রাখতে পারে, যে কোনো মুহূর্তে কম্পিউটার বা অন্যান্য যন্ত্রপাতি বিদ্যুৎ সরবরাহ করতে পারে। ইউপিএস এর 3 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অনলাইন ইউপিএস,
তারপর একটা হচ্ছে লাইন ইন্টারেক্টিভ ইউপিএস, আর একটা হচ্ছে অফলাইন বা স্ট্যান্ড বাই ইউপিএস। এখানে কি কি থাকে? সেম আগের মতো রেকটিফায়ার থাকবে, ব্যাটারি, ইনভার্টার, ফিল্টার, স্ট্যাটিক ট্রান্সফার সুইচ। তো এসি সার্ভারকে এখানে হচ্ছে সরবরাহকে এখানে স্ট্যাটিক বাইপাস দিয়ে এখানে সরাসরি লোডে দেয়, এবং এসি সাপ্লাইয়ের আরেকটা অংশ রেকটিফায়ারের মধ্য দিয়ে এসি সাপ্লাই, যেহেতু এসি কে ডিসি করে এটা ব্যাটারিতে সেভ রাখা হয় ডিসি আকারে, ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট আকারে। তো এটাকে পিডাব্লিউএম ইনভার্টারের সাহায্যে, পিডাব্লিউএম মনে না থাকলে আমরা সহজভাবে লিখবো, ইনভার্টারের সাহায্যে এটাকে আবার এসিতে করা হয়। এসিটা ফিল্টারের মধ্য দিয়ে নিয়ে গিয়ে লোডে সাপ্লাই করা হয়। অর্থাৎ আইপিএস আর ইউপিএস এর কাজ প্রায় কাছাকাছি। জাস্ট এখানে আমরা একটা ফিল্টার দিব এক্সট্রা করে। এখানে কি ছিল, বিশেষ সুইচ ছিল, এখানে সুইচিং করা হচ্ছে আর এখানে ফিল্টারিং করা হচ্ছে। কম্পিউটার, মেডিকেল ইকুইপমেন্ট ইত্যাদিতে ইউপিএস ইউজ করা হয়। পার্থক্যগুলো দেখি। এটা হলো আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই ইউপিএস। আইপিএস হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। ইউপিএস এবং আইপিএস এর পার্থক্যটা 87 আসছে, 38 আসছে, 43 আসছে, 47, 50, 51-এ আসার জন্য খুবই সম্ভাব্য। তো কম্পিউটার এবং ইলেকট্রনিক ডিভাইসে বিদ্যুৎ সরবরাহ বন্ধে ব্যাকআপ দেয় কে? ইউপিএস। আর টিভি, ফ্যান, লাইট, বড় বড় ডিভাইসগুলো যেগুলোতে হচ্ছে পাওয়ার কনজিউম বেশি হয়, ওই ধরনের ডিভাইসগুলোতে, ইলেকট্রিক্যাল ডিভাইসগুলোতে আইপিএস ইনস্ট্যান্ট বিদ্যুৎ সরবরাহ দেয় বা ব্যাকআপ দেয়। ইলেকট্রনিক ডিভাইসে মূলত ইউপিএস দেয়। স্বল্প সময়ের জন্য, মানে হচ্ছে 10 থেকে 20 মিনিটের জন্য ইউপিএস ব্যাকআপ দেয়। যেমন আমাদের কম্পিউটারে আমরা পূর্বে ইউজ করতাম ইউপিএস, তো দেখা যেত কারেন্ট চলে গেছে, এর মধ্যে আমরা আমাদের ফাইলগুলো সেভ করে 10 মিনিটের মধ্যে আমাদের পিসিটা অফ করে দিতাম। তো আইপিএস আসার পর আমরা চাইলে এটা 3 থেকে 6 ঘন্টা পর্যন্ত কারেন্ট ছাড়াও চালাতে পারি, যেহেতু সাপ্লাইটা আমরা পাচ্ছি আইপিএস থেকে। ইউপিএস বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ করে। যেমন আমাদের পিসির সাথে যেটা কানেক্ট থাকতো ইউপিএস, কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে কিন্তু বিদ্যুৎ, মানে আমাদের পিসিটা অফ হয়ে যেত না, পিসিটা কিন্তু রানিং অবস্থায় থাকতো। অর্থাৎ কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে বিদ্যুৎটা আমরা পাই থেকে ইউপিএস থেকে। কিন্তু আইপিএস এর ক্ষেত্রে আমাদের যেহেতু বাসা বাড়িতে এটা কানেক্ট করি, দেখা যায় ফ্যান, লাইট সবকিছু অফ হয়ে যায়, 1-2 সেকেন্ড, 3 সেকেন্ড বা 5 সেকেন্ড পরে আইপিএস এর কানেকশনটা আসে, তখন আবার সবকিছু চালু হয়। অর্থাৎ এটা চালু হতে একটু সময় বেশি লাগে। ইউপিএস এর খরচ কম, যেহেতু ছোট্ট ডিভাইসগুলো চালানোর জন্য ইউজ করা হয়। আইপিএস যেহেতু বেশি লোড চালানোর জন্য ইউজ করা হয়, এটাতে খরচ বেশি হয়। এরপর 40 কোয়েশ্চেন, একটা 40তম বিসিএস এর প্রশ্ন, ইলেকট্রিক্যাল প্যারামিটারের বেসিক 5টি টুল সম্পর্কে লেখার কথা বলছে। অ্যামিটার দিয়ে আমরা তড়িৎ প্রবাহ মাপি, গ্যালভানোমিটার দিয়ে তড়িৎ প্রবাহের অস্তিত্ব, মানে তড়িৎটা প্রবাহিত হচ্ছে কিনা সেটা মাপা হয়। পরিমাণটা মাপা হয় অ্যামিটার দ্বারা। ভোল্ট মিটার দ্বারা বিভব পার্থক্য মাপা হয়। ওহম মিটার দ্বারা রোধ মাপা হয়। ওয়াট মিটার দ্বারা পাওয়ার মাপা হয়। এনার্জি মিটার দ্বারা এনার্জি মাপা হয়। ফ্রিকোয়েন্সি মিটার দিয়ে অল্টারনেটিং কারেন্টের ফ্রিকোয়েন্সি মাপা হয়। ডিসিতে কিন্তু ফ্রিকোয়েন্সি মিটার ইউজ করা হয় না, যেহেতু ডিসিতে কোনো ফ্রিকোয়েন্সি থাকে না। পাওয়ার ফ্যাক্টর মিটার হচ্ছে তাও সেম, এসি কারেন্টের পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করা হয়। মাল্টিমিটার, যেটাকে আবার অ্যাবোমিটারও বলা হয়, এটা দিয়ে 3টা কাজ করা হয়। একটা হচ্ছে অ্যাম্পিয়ার বা তড়িৎ প্রবাহ মাপা, ভোল্টেজ মাপা মানে হচ্ছে বিভব পার্থক্য, তারপর আরেকটা হচ্ছে রোধ মাপা মানে ওহম। ওহম। তো অ্যামিটার, ভোল্ট মিটার, ওহম মিটার, এই 3টা শর্ট ফর্ম হচ্ছে অ্যাবোমিটার। অ্যাবোমিটার মানে হচ্ছে মাল্টিমিটার, একসাথে অনেকগুলো মিটারে কাজ করতে পারে। এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল প্যারামিটার, মাপতে 5টি বেসিক টুল। গ্যালভানোমিটারের কাজ, গ্যালভানোমিটার মূলত তড়িৎ প্রবাহের অস্তিত্ব ও পরিমাণ নির্ণয় করতে পারে। এটি মূলত চৌম্বকের উপর তড়িৎ প্রবাহের ক্রিয়া অথবা তড়িৎ প্রবাহের উপর চৌম্বকের ক্রিয়া উপর ভিত্তি করে এটা কার্যনীতি প্রতিষ্ঠিত। ভোল্টমিটার এবং অ্যামিটার, এই দুটো আমরা এখানে একটু পড়ে নিই, পার্থক্য আকারে পড়ি। অ্যামিটার কি করে? কোন যন্ত্রের বর্তনীর তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করে। ভোল্টমিটার হচ্ছে বিভব পার্থক্য নির্ণয় করে। এমিটারকে শ্রেণীতে যুক্ত করা হয় আর ভোল্টমিটারকে সমান্তরালে যুক্ত করা হয়। অ্যামিটার কম রোধ বিশিষ্ট চলকুণ্ডলী, ভোল্টমিটার উচ্চ রোধ বিশিষ্ট চলকুণ্ডলী। ভোল্টমিটারের রোধ অনেক বেশি হয়। এমিটারে কুণ্ডলীর নিম্নমানের রোধ সমান্তরাল সমবায়ে সংযুক্ত থাকে, এটা প্রয়োজন নাই, মনে থাকতে পারলে ভালো। এমিটার যেহেতু কম রোধ বিশিষ্ট, তো অ্যামিটার কুণ্ডলীর সাথে নিম্নমানের রোধ সমান্তরাল সমবায়ে থাকে। ভোল্টমিটার কুণ্ডলীর সাথে উচ্চমানের রোধ শ্রেণীতে সংযুক্ত থাকে। এরপর একটা প্রশ্ন, যে
বর্তনীতে ভোল্টমিটার কেন সমান্তরালে সংযুক্ত করা হয় আর অ্যামিটারকে কেন সিরিজে যুক্ত করা হয়? মূলত অ্যামিটার যেহেতু একটি কম রোধ বিশিষ্ট, তো এটাকে যদি এটা একটা রোধ আমরা ধরে নিলাম, এই রোধের সাথে আমরা যদি এটাকে প্যারালালে বা সমান্তরালে যুক্ত করি, তাহলে দেখা যাবে কারেন্ট যেটা আসছে সেটা রোধের মধ্যে দিয়ে না গিয়ে অ্যামিটারের মধ্যে দিয়ে যাবে। এখন অতিরিক্ত কারেন্ট অ্যামিটারের মধ্যে দিয়ে যাওয়ার কারণে অ্যামিটারটা পুড়ে যাবে, পুড়ে গিয়ে অ্যামিটারটা নষ্ট হয়ে যাবে এবং আমরা কারেন্টটা মেজার করতে পারবো না। এই জন্য অ্যামিটারকে প্যারালালে কানেক্ট করা হয় না, অ্যামিটারকে কানেক্ট করা হয় সিরিজে। তো সিরিজে কানেক্ট করা হলে এখানে যে কারেন্ট আসছে, ধরি I1 বা 5 অ্যাম্পিয়ার, এই 5 অ্যাম্পিয়ার কারেন্টটা এমিটার মাপতে পারবে এবং সেটা সে মেজার করতে পারবে। আর ভোল্টমিটারের ক্ষেত্রে ভোল্টমিটারকে যেহেতু ভোল্টমিটার নিজে একটা অনেক উচ্চ রোধ বিশিষ্ট, তো এটাকে সিরিজে যুক্ত করলে এটার রোধটা অনেক বেড়ে যায় সবকিছুর। তো এক্সাক্ট ইনফরমেশনটা আমরা পাই না, তখন আমাদের করতে হয় কি, রোধের দুই প্রান্তের সাথে ভোল্টমিটারকে প্যারালালে কানেক্ট করতে হয়, তখন দুই প্রান্তের বিভব পার্থক্যটা ভোল্টমিটার মেপে দেয়। পরবর্তী ক্লাসে আমরা 4 নাম্বার টপিক এবং 5 নাম্বার টপিক একসাথে দেখব, যেখানে সিরিজ, প্যারালাল সার্কিট ও পাওয়ার জেনারেশন, এসি ডিসি দুইটাই হচ্ছে আমরা আলোচনা করব। ধন্যবাদ।